আর চলবে না পৃষ্ঠপোষকতার অর্থনীতি, সাফ জানিয়ে দিয়েছেন নতুন অর্থমন্ত্রী। সরকারি প্রতিষ্ঠানে পেশাদারিত্ব ফিরিয়ে আনাই প্রতিশ্রুতি। এলডিসি উত্তরণের সময় পেছাতে কাজ শুরু করেছে ইতিমধ্যে সরকার, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রোজায় পণ্যের সংকট হবে না। পর্যাপ্ত মজুদ থাকলেও রমজানের আগে বাড়ল ছোলা, খেজুর এবং চিনির দাম। বন্দরে কয়েকদিনের অচলাবস্থাকেই দুষছেন আমদানিকারকরা। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না, সাফ জানিয়ে দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। সচিবালয়ের সাংবাদিকদের বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষ সুযোগ পাবেন। জানিয়েছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই খারাপ। পেশাদারিত্ব ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বচ্ছতা প্রতিষ্ঠার পাশাপাশি বাড়াতে হবে দক্ষতা এবং সক্ষমতা। বলেছেন, অর্থনীতির গণতান্ত্রায়ন প্রয়োজন। দেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে। অর্থমন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। এটা হয়েছে পৃষ্ঠপোষকতার রাজনীতির জন্যই। সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে, উদারীকরণও প্রয়োজন। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে এবং এগুলোকে প্রফেশনালি তৈরি করতে হবে, স্বচ্ছতা আনতে হবে, কাজের মধ্যে জবাবদিহিতা আনতে হবে। এলডিসি উত্তরণ পেছানোর পক্ষে সরকার আজ থেকেই কাজ শুরু করছে বাণিজ্য মন্ত্রণালয়ে। প্রথম কার্যদিবসে এমন তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাজারে পণ্যের কোনো ঘাটতি নেই, রোজার মধ্যেই সংকট আর হবে না। খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এলডিসি উত্তরণের সময়সীমা 3 বছর পিছিয়ে দিতে চায় সরকার। এ নিয়ে আজ থেকেই কাজ শুরু হচ্ছে। এ সময় প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন সেখানে। সময়সীমা পেছাতে ঠিক কিভাবে কাজ করা হবে তাও তুলে ধরেছেন নতুন এই বাণিজ্য মন্ত্রী। জানিয়েছেন, এটা ইনিশিয়েট করছে বাণিজ্য মন্ত্রণালয় আর করসপন্ডেন্ট করে ইআরটি। এই দুই দফতরের সমন্বয়ে কাজ এগিয়ে নেওয়া হবে। আসলে এর মধ্যে রিঅ্যাকশন টাইমটা খুব কম, কিন্তু যেটা ভালো বিষয় সেটা হলো আমাদের হাতে আমাদের দৈনন্দিন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলির যে মজুদ আছে এবং পাইপলাইনে যা আছে সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। দর্শক, অর্থ এবং বাণিজ্য মন্ত্রীর কার্যক্রম সম্পর্কে আরো বেশ কিছু তথ্য জেনে নেব আমাদের সহকর্মী রিমন রহমানের কাছ থেকে। রিমন, অর্থ পরিকল্পনা মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী দায়িত্ব গ্রহণের পর আসলে তারা আর কি কি বললেন একটু জানতে চাই আপনার মাধ্যমে। আমির খুসরো মাহমুদ চৌধুরী আসেন এবং তিনি আসার পরে সচিবালয়ে তার দপ্তরের মন্ত্রী এবং তার দপ্তরের সচিবদের সঙ্গে কিন্তু তিনি কথা বলেন এবং তারপরে কিন্তু একটি বৈঠক হয়। সেই বৈঠকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আর্থিক প্রতিষ্ঠান এবং সেখানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে কিন্তু আর্থিক খাতের বর্তমান যে অবস্থা, ব্যাংক খাতের যে অবস্থা সেখানে তুলে ধরা হয়। আর্থিক খাতের বর্তমান যে অবস্থা, ব্যাংক খাতের যে অবস্থা সেখানে তুলে ধরা হয়। পাশাপাশি বাজেটের সার্বিক বিষয় কিন্তু সেখানে উপস্থাপন করা হয়। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও কিন্তু ব্যাংক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আর্থিক খাতে সেই প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে হবে এবং সেখানে অন্যায় এবং দুর্নীতি যেগুলো রয়েছে এবং যোগ্য ব্যক্তিকে সেখানে পদায়ন করা হবে বলে তিনি জানিয়েছেন। তার ফলেই কিন্তু অর্থনীতি আরো চাঙ্গা হবে। পাশাপাশি বাণিজ্য মন্ত্রী কিন্তু কথা বলেছেন এবং তিনি যেটি স্পষ্ট করেছেন যে তার সরকার অর্থাৎ বিএনপির যে নির্বাচন ইস্তেহার ছিল সেখানে কিন্তু এলডিসি উত্তরণ পেছানোর বিষয়ে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি বলেছেন যে আজ থেকেই তারা কাজ শুরু করেছে। যেহেতু ইআরডি এর মূল দায়িত্ব পালন করছে সেহেতু বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাবনা ইআরডির কাছে দেওয়া হবে। ইআরডি থেকে হয়তো জাতিসংঘে সেটি প্রেরণ করা হবে এবং তিনি বলেছেন যে আসলে বাংলাদেশের যে অবস্থা এখন, সেই সংকটকালীন অবস্থায় এলডিসি যদি এখনই উত্তোলন করা হয় বা নির্দিষ্ট সময়ে, তাহলে কিন্তু একটি সেটি বন্ধ করতে চান এবং রমজান মাসে যে
সিন্ডিকেটের যে দৌরাত্ম্য সেটি বলতে চান এবং রমজান মাসে যে পণ্যের যে সরবরাহ ভালো রয়েছে বলে তিনি জানিয়েছেন এবং রোজা কাল থেকে হয়তো শুরু হবে, সেখানে কিন্তু কোনো সংকট বা ঘাটতি হবে না। আমরা গিয়েছিলাম শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রীর কাছে, তিনি বলেছেন যে আসলে একটি সুসংগত এবং শক্তিশালী শ্রমখাত তৈরি করতে চান, যেখানে শ্রমিক এবং মালিকদের পারস্পরিক একটি সুসম্পর্ক তৈরি হয় এবং অপ্রাতিষ্ঠানিক খাতে যে বড় সংখ্যক শ্রমশক্তি রয়েছে তাদেরকে কিভাবে আরো মূলধারায় নিয়ে আসা যায় সেই বিষয়টি কিন্তু তিনি জোর দেবেন। স্মৃতি। রিমন, অনেক ধন্যবাদ আপনাকে। রমজানের প্রস্তুতি হিসেবে সব রকম নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত করা হয়েছিল। অনেক পণ্যের উপর থেকেই কমানো হয়েছিল আমদানি শুল্ক, তবে কোনো কিছুতেই লাভ হলো না। রোজার আগেই বেড়েছে ছোলা, চিনি এবং খেজুরের দাম। আমদানিকারকরা বলছেন যে বন্দর জটিলতায় কদিন পণ্য খালাস বন্ধ ছিল, এতে সরবরাহ ব্যাহত হতে দামে প্রভাব পড়েছে। চাহিদা যা ছিল একটু বেশি মাল হয়েছে। রমজানের আগে দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে? না না, কোনো মাল পড়বে, বাড়বে না। আগে যে ছোলা আমরা প্রতি টন ইম্পোর্ট করতাম আপনার $650, বর্তমানে সেটা $480 থেকে $500 মধ্যে দাঁড়িয়েছে। রোজায় সবচেয়ে বেশি চাহিদা যে খাদ্যপণ্যের, সেই ছোলার মজুদ নিয়ে আশ্বস্ত করেছিলেন আমদানিকারকরা। অথচ মাস দেড়েকের ব্যবধানে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মানভেদে ছোলার কেজিতে বেড়েছে অন্তত 5 টাকা। বেশ কয়েকদিন পর্যন্ত অস্থিরতা চলতেছে, পণ্য অর্থাৎ পাইপলাইনের পণ্য সরবরাহ ঠিক মতো হচ্ছে না। নিম্নমানের যে পণ্যগুলো ছোলাগুলো ছিল যেগুলো 68 টাকা, এখন সেগুলো প্রায় 72 টাকা বিক্রি হচ্ছে, আর যেগুলো 80 টাকা ছিল এগুলো 85 টাকা বিক্রি হচ্ছে। যে খেজুর ছাড়া ইফতার অসম্পূর্ণ, রমজানে তার চাহিদা 65,000 মেট্রিক টন, বিপরীতে আমদানি 15,000 টন বেশি। তার উপর আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে করা হয়েছে 15%। তবুও ধরনভেদে 30 থেকে 100 টাকা দর বেড়েছে এই খাদ্যপণ্যের। রোজার সময় তো সবাই চিন্তা করে এই দেশে ধরেন একটু প্রফিট বেশি করার জন্য, বা যার কাছ থেকে সে আনে সে একটু প্রফিট বেশি করে। আমাদের দেশের চাহিদা যখন বাড়ে তখন সবাই চায় যেন ওইখানে একটু প্রেশারাইজ করে কিছু করা যায় কিনা। এটা হচ্ছে জিহাদি বলে বস্তার খেজুর, এটা অন্য বছর আমরা 160-70 বেচছিলাম, এবার 220 টাকা হয়ে গেছে, দাম বেড়ে গেছে। যথারীতি দাম বৃদ্ধির অজুহাত অন্যতম এই আমদানিকারকের। ওরে বন্দর একটু সমস্যা ছিল, 4-5 দিন কোনো কাজ হয় না, তারপরে আবার 3 দিন 4 দিন 1 লাখ বন্ধ গেলো নির্বাচনের ব্যাপারে। এই দুইটা বন্ধের কারণে আমাদের ডেলিভারিটা একটা সাপ্লাই চেনে একটা বাধা হয়েছে। আমরা আমদানি করেছি 80,000 মেট্রিক টনের উপরে, তো ওই হিসাবে আমাদের 50% মাল চলে আসছে, 50% মাল পোর্ট এবং উন্দা হয়ে আছে। সারাদিন রোজার পর শরবত পান করে প্রাণ জুড়াবেন, তাতেও আছে বিড়ম্বনা। শরবতের অন্যতম অনুষঙ্গ চিনির বাজারও অস্থির। খোলা চিনির দর বেড়েছে 10 টাকা পর্যন্ত। চিনি ওই বস্তায় 100-200 টাকা বাড়ে কমে। 1 মাস আগে আমাদের পাইকারি হোলসেল হিসেবে আমরা 87-88 টাকা বিক্রি করছি। সেই চিনি মাঝখানে 90-92 টাকা হয়েছে, এখন 95-94-95 পাইকারি কেনা পড়ে আর কি। অপরিবর্তিত পণ্যের তালিকায় একমাত্র ভোজ্য তেল, বোতলজাত কিংবা খোলা সয়াবিন মিলছে সরকার নির্ধারিত দামে। ভোক্তারা বলছেন, রমজানে সারা বিশ্বে যখন নিত্যপণ্যের দাম কমে, বাংলাদেশে বরাবরই উল্টো চিত্র। রোজায় বাজার কঠোরভাবে মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবার আমরা একটু ছোলা এবং ডালের বাজার পরিস্থিতি জেনে নিতে চাই আমাদের সহকর্মীর মাধ্যমে। আমদানি পরিস্থিতি প্রথমে জেনে নিতে চাই। আমরা যেতে চাই এই মুহূর্তে ইলিশ স্থলবন্দরে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, এখানকার আমদানি গতি কেমন দেখতে পাচ্ছেন? স্মৃতি, আমদানি যে গতি সেটি আমরা দেখতে পাচ্ছি যে আমদানি গতি স্বাভাবিক রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভারত থেকে পণ্যবাহী যে ট্রাক আমদানি সেটি কিন্তু ট্রাকের যে বন্দর প্রবেশ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে, অন্যান্য দিনের মতোই চলছে এবং আমদানির গতি আগের তুলনায় অনেকটাই বেড়েছে। তবে সামনে যেহেতু রমজান মাস আসলেই আপনি জানেন যে বিশেষ করে আমাদের দেশে ছোলা, ডাল, পেঁয়াজ এগুলো কিন্তু চাহিদা বেড়ে যায়। সে কারণে কিন্তু বন্দর দিয়ে
প্রচুর পরিমাণে এই পণ্যগুলো আমদানি হয়ে থাকে। তো আমরা দেখেছি যেহেতু দেশের বাজারেই পেঁয়াজের দাম কম রয়েছে, সে কারণে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানিও বন্ধ রয়েছে। পাশাপাশি সোলার যে বিষয়টি, সেটি হচ্ছে যে সোলার আমদানি একবারেই নেই, খুবই কম। গত ডিসেম্বরে বেশ কিছু সোলার আমদানি হয়েছিল, কিন্তু এখন এই বন্দর দিয়ে সোলার আমদানি হচ্ছে না। এর কারণ হিসাবে আমরা আমদানিকারকদের সাথে কথা বলেছি। আমদানিকারকরা আমাদেরকে যেটি জানিয়েছে যে বর্তমানে বাংলাদেশের বাজারে যে পণ্যের যে দাম, সেটি এখন আমাদের ভারত থেকে আমদানি করে বরঞ্চ তার চেয়ে দাম বেশি পড়বে। অর্থাৎ দেশের বাজারে ছোলার দাম কম থাকার কারণে কিন্তু ভারত থেকে ছোলা আমদানি হচ্ছে না। আর ডালের আমদানিও কিন্তু খুব একটা নেই। তারা বলছে যে দেশের বাজারে ডালের চাহিদা ওই রকম নাই, যার কারণে সেজন্য আমদানি হচ্ছে না। কবির, আরেকটি বিষয় একটু জানবো, কালকে থেকে তো রোজা শুরু, সেক্ষেত্রে রোজার এই মাসটাতে আসলে বন্দরের সময়সূচিতে কোনো ধরনের পরিবর্তন হয়েছে কিনা? জি, স্মৃতি, আসলে সময়ের যে বিষয়টি সেটি হচ্ছে যে না, সময়ের বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি কাস্টমসে। আমরা আজকে কথা বলেছি কাস্টমস কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলেছে যে বন্দরে বিশেষ করে 10টার পরেই কাজ শুরু হয় এবং কাজ দীর্ঘ সময় পর্যন্ত চলে। বিশেষ যে পণ্যগুলো আমদানি হয়ে থাকে সেই পণ্যগুলো ছাড় হওয়া এবং বন্দর থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত এখানে কাস্টমস কর্মকর্তা এবং বন্দর কর্তৃপক্ষ যারা তারা কাজ করে, এবং অন্যান্য দিনের মতো ঠিক তারাও আশা করছে যে সময়টা না, বিষয় সেটি হচ্ছে যে যতক্ষণ বন্দরে পণ্য লোড আনলোড এবং ছাড়করণের কাজ চলবে ততক্ষণ বন্দর চালু থাকবে, স্মৃতি চলবে। অনেক ধন্যবাদ কবির আপনাকে। এবার আমরা একটু সিলেটের খবরাখবর জেনে নিতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। নাবিল, ছোলার যোগান কেমন দেখতে পাচ্ছেন এবং দাম নিয়ে সাধারণ ক্রেতারা কি বলছেন? ছোলার দাম বেড়েছে কিনা? দেখুন, প্রতি বছর রমজানে আমরা নিত্যপণ্যের বাজারে যে অস্বস্তি দেখি, এবারও আসলে তার খুব একটা ব্যতিক্রম হয়নি। এবারও ক্রেতাদের মধ্যে অস্বস্তি রয়েছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের রিকাবি বাজারে। সেখানে নিত্যপণ্যের যে বাজার, সেই বাজারের যারা ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলেছেন যে ছোলা আসলে কিছুদিন আগে, অর্থাৎ রমজানের আগে হয়তো 80 থেকে 90 টাকা বিক্রি হতো, সেটি এখন কেজিতে 10 টাকা থেকে 20 টাকা বেড়েছে, অর্থাৎ 100 থেকে 110, কোথাও এর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। যেহেতু ছোলা ইফতারের চাহিদার শীর্ষে থাকে, ফলে যোগান বৃদ্ধি পাওয়ায় তাদেরকে অতিরিক্ত দামে আসলে পাইকারি বাজার থেকে কিনতে হচ্ছে। ফলে তাদের খুচরা বাজারে যারা ব্যবসায়ীরা আছেন বলছেন যে অতিরিক্ত দামে তাদের বিক্রি করতে হচ্ছে। এর বাইরে ছোলা বা এই নিত্যপণ্যের বাইরে কাঁচা বাজারের যে অস্বস্তি, সেটি আরও কয়েক গুণ বেড়েছে। আমরা দেখেছি যে সিলেটের কাঁচা বাজার ঘুরে, বিশেষ করে লেবু, মরিচ, শসা কিংবা বেগুন, এই যে দ্রব্যগুলো যেগুলো রমজানে আসলে চাহিদাটা একটু বেশি থাকে, সেসব পণ্যের বাজারে আগুন বলা যায়। আমরা দেখেছিলাম যে লেবু আসলে হালি আসলে 130 টাকার মতো বিক্রি হচ্ছে সিলেটে। পাশাপাশি কাঁচামরিচ, সেটির কেজি 200 টাকা ছাড়িয়েছে। অর্থাৎ এই যে কাঁচা পণ্যের যে বাজার, অর্থাৎ কাঁচা সবজির যে বাজার, সেখানে কিন্তু ক্রেতাদের অস্বস্তি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। আমরা একটু চেষ্টা করব যারা নিত্যপণ্যের যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে একটু কথা বলতে। আচ্ছা, এবার নিত্যপণ্যের বাজার কেমন দেখছেন রমজান? ভালোই, খারাপ না। দামটা কি খুব বেড়েছে? না, তেমন বাড়ে নাই, শুধু তেলের একটু কাইছে আর কি, আর কিছু না। আর আদা, পেঁয়াজ, রসুনের দামটা বাড়ছে, পেঁয়াজের দামও কিছু বাড়ছে, আদা আগের জায়গায় আছে। নিশ্চয়ই শুনছিলেন যে নিত্যপণ্যের বাজারে তেল, পেঁয়াজ, আদা যেগুলো আসলে রমজানে একটু চাহিদা বৃদ্ধি পায়, সেগুলোর দাম যারা খুচরা ব্যবসায়ীরা আছেন তারাও বলছেন একটু বেড়েছে, এবং ক্রেতাদের মুখ থেকে আমরা একই কথা শুনছিলাম। ফলে ক্রেতারা বলছেন বাজার মনিটরিং মধ্য দিয়ে এই দামটা যাতে ন্যায্য মূল্যে নিয়ে আসা হয়, সেটি আসলে তাদের প্রধান দাবি। স্মৃতি। নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে। রোজার শুরুর আগের দিন থেকে চট্টগ্রামে অস্থির ভোগ্যপণ্যের বাজার। বিশেষ করে খেজুরের দাম রাতারাতি 400 টাকা বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা। রোজায় প্রয়োজনীয় অন্যান্য পণ্যের বাজারও চলছে নৈরাজ্য। যেভাবে পারছে ক্রেতা ঠকাচ্ছে। দুপুরে ফলমন্ডিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কারসাজি ধরা পড়ায় 3 পাইকারকে 54,000 টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়েছে।
মাত্র 4 দিন আগেও 3 কেজির এক বক্স শুক্কারি খেজুর বিক্রি হয়েছে 1700 টাকায়, কিন্তু রোজা শুরুর আগের দিন 400 টাকা বাড়িয়ে একই খেজুর বিক্রি হচ্ছে 2100 টাকায়। অসাধু সব বিক্রেতা নিজেদের ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। চট্টগ্রাম মহানগরীর ফলমন্ডিতে খেজুরের দোকান, আড়ত, গুদাম সর্বত্র চলছে নৈরাজ্য। যে যেভাবে পারছে ক্রেতা ঠকাচ্ছে, হাতিয়ে নিচ্ছে বাড়তি দাম। মালগুলো ডেলিভারি কম হয়েছে, হওয়ার কারণে বাজার একটু সামনে একটু দাম বাড়ছে। কাস্টমারকে দাম দিচ্ছে 2100 টাকা। এখন কাস্টমারের সাথে আমার যে আপনার মার্কেটিং হয়ে ওটা তো একটা জায়গায় দাঁড়াবে, তো স্যার বলছে না এটা আপনি দাম বেশি বলছেন। সরকারি নির্দেশনা মানছেন না কেউ। বাজার তদারকি না থাকায় বিক্রেতারা বেপরোয়া। কোনো দোকানেই নেই মূল্য তালিকা, ক্রয় বিক্রয়ের রসিদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতে নাতে ধরা পড়ে নানা কারসাজি। গত 10-15 দিনে ক্রমান্বয়ে দাম বাড়িয়েছে কিছু খেজুরে। আমরা সেটা তাদের ভাউচার এবং সরাসরি এখানে যারা ক্রেতা তাদের সাথে কথা বলে আমরা একদম নিশ্চিত হয়েছি। তো তারা এক পর্যায়ে এই দায়টা এখানকার যারা বিক্রেতা আছেন তারা সরাসরি নিতে চাচ্ছেন না। শুধু খেজুর নয়, অন্যান্য ভোগ্যপণ্যের বাজারেও একই চিত্র। রোজা উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয়। বহুমুখী অনিয়ম ও কারসাজির পরও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে নামমাত্র জরিমানা করায় ক্ষুব্ধ ভোক্তারা। যখন কেউ থাকে না তখন দামটা ঠিকই বাড়িয়ে দেয়, আবার যখন কেউ আসে তখন ওটা নিয়ন্ত্রণে এসে যায়। গত বছর কিনছি, আবার আজকে আসলাম রোজা উপলক্ষে। গত বছরের তুলনায় এবছর একটু বেশি। প্রতি সপ্তাহে মনে করেন একবার যদি মনিটরিং সেলটা থাকে, তাহলে আমাদের সাধারণ জনগণ যারা আছে সবাই ইনশাল্লাহ ভালো মতে এই রমজান মাসটা পার করতে পারবে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এদিকে রমজান মাস জুড়ে নির্ধারিত মূল্যে ডিম, দুধ, ব্রয়লার বিক্রির কার্যক্রম শুরু করেছে রংপুর জেলা প্রশাসন এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। বুধবার দুপুরে নগরীর ডিসির মোড় এলাকাতে এর উদ্বোধন করেছেন ডিসি মোহাম্মদ এনামুল হাসান। এ সময় প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে নগরীর শাপলা চত্বর, পায়রা চত্বর সহ 7টি স্থানে এই নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হবে। এছাড়াও নগরীতে শুরু হয়েছে টিসিপির পণ্য বিক্রি কার্যক্রম। উদ্বোধন করে ডিসি জানিয়েছেন এই সময় যে রমজান মাস উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত এবং বাজার মূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে কঠোর মনিটরিং কার্যক্রম চলছে। রমজান মাসে চাহিদার বিপরীতে সরবরাহ সঠিক রাখা এবং মান এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা সকালের দিকে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হতে দেখলেও শেষ দিকে এসে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সের পতন সূচকের, এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শেয়ারবাজার প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স ইতিমধ্যে কিন্তু 51 পয়েন্টের মতো কমে গেছে এবং 5519 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। দিন শেষে আজকে অন্য দুটি সূচকেরও পতন হয়েছে। ডিএসসি সূচক সেটি 11 পয়েন্টেরও বেশি কমেছে, 1105 পয়েন্টে অবস্থান করছে এটি। ডিএস30 সূচক যেটি সেটি 2110 পয়েন্টে রয়েছে, 16 পয়েন্টের মতো কমে। টোটাল ট্রেড করেছে আজকে ঢাকা শেয়ারবাজার 335 কোটি 77 লাখ টাকা শেয়ার। এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে আজকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু কমে গেছে। 286টি কোম্পানির শেয়ারের দাম আজকে টোটাল ঢাকা শেয়ার বাজারে কমেছে, মাত্র 82টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 25টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে আজকে স্কয়ার ফার্মা প্রথম অবস্থানে রয়েছে, টোটাল ট্রেড করেছে 34 কোটি 48 লাখ টাকার শেয়ার। এরপরে 32 কোটি 37 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি এশিয়াটিক ল্যাবকে। ঢাকা ব্যাংক এটি তৃতীয় অবস্থানে আছে 23 কোটি 69 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। চট্টগ্রাম শেয়ার বাজার, সেখানেও কিন্তু আমরা সকাল থেকেই পতন দেখতে পাচ্ছি সূচকের। সার্বিক সূচক যেটি সিএসপি সেটি 84 পয়েন্টের মতো কমেছে এবং 15,429 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে আজকে সারাদিন ধরে সিএসিতে 21 কোটি 97 লাখ টাকা শেয়ার এবং সারাদিন ধরে ট্রেড হয়েছে 228টি প্রতিষ্ঠানে। এর মধ্যে 122টি কোম্পানির শেয়ারের দামেরই কিন্তু পতন হয়েছে আজকে। এখানে 79টি কোম্পানির শেয়ারের দাম মাত্র কমেছে এবং 27টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।